আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার। আজ আমরা শিখব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস শেখার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে কর্মধারয় সমাস কাকে বলে। যে সমাসে বা যেখানে বিশেষণের সাথে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। আমি আবারও বলছি, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস আছে 5 প্রকার। কর্মধারয়ের প্রকারভেদ। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়, রূপক কর্মধারয়। আমি আবারও বলছি, কর্মধারয় সমাস 5 প্রকার। পূর্বে ছিল 4 প্রকার, এখন 5 প্রকার। সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এখন আমরা দেখব সাধারণ কর্মধারয়টা আমরা কিভাবে বুঝবো। সমাস নির্ণয় পরীক্ষায় কখনো আসে না সাধারণ কর্মধারয় সমাস কাকে বলে বা সমাস কাকে বলে। পরীক্ষায় আসে নিচের কোনটি সাধারণ কর্মধারয় সমাস, নিচের কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস এবং নিচের কোনটি রূপক, উপমান বা উপমিত কর্মধারয় সমাস। এখন আমরা দেখব আমরা কিভাবে বুঝবো সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস বোঝার আপডেট টেকনিক। যদি কোথাও যে যা যিনি তিনি থাকে তবে তা নিঃসন্দেহে সাধারণ কর্মধারয় সমাস হয়। যে যা যিনি তিনি। আমি আবারও বলছি, সাধারণ কর্মধারয় সমাসে সাধারণত যে যা যিনি তিনি থাকে। এখন আমরা দেখব উদাহরণ। আমি লিখছি খাস যে জমি, খাস জমি। আরেকটা উদাহরণ দেখি আমরা, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব। আমি আবারও বলছি, সাধারণ কর্মধারয় সমাসে সাধারণত যে যা যিনি তিনি থাকে। খাস যে জমি, খাস জমি। এই যেখানে যে আছে, সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। যিনি জজ তিনি সাহেব, এখানেও যিনি তিনি আছে। এখন আমরা দেখব মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী এটা দেখার সাথে সাথে আমরা বুঝতে পারতেছি মধ্য মানে মাঝের, মধ্য মানে মাঝের।
পদ, পদ মানে পদ, লোপী মানে লোপ পাবে, লোপ পাবে, হারিয়ে যাবে। যদি কোনো সমাসে মধ্যের পদ লোপ পায়, মধ্যের পদ লোপ পায় বা হারিয়ে যায়, তখন সেটা হবে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা উদাহরণের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। দেখো এখানে এটা হচ্ছে ব্যাস বাক্য, এই ব্যাস বাক্য থেকে চিহ্নিত কথাটা হচ্ছে মধ্যপদ। ব্যাস বাক্য থেকে মধ্যপদটা লোপ পেল, অর্থাৎ হারিয়ে গেল। সমস্ত পদে দেখো চিহ্নিত কথা নাই, তার মানে মধ্যের পদটা লোপ পাইছে। আমরা যদি দেখি কোনো সমাসে মধ্যের বা মাঝের পদটা লোপ পায়, তখন তা হবে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। আমরা আরেকটা উদাহরণ দেখি। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। চিকিৎসা বিষয়ক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, এই ব্যাস বাক্য থেকে বিষয়ক কথাটা, এই বিষয়ক কথাটা লোপ পেল, অর্থাৎ হারিয়ে গেল, সমস্ত পদে আর নাই। এজন্য এটা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারায়। যেহেতু মাঝের পদ লোপ পেয়েছে, তাই মধ্যপদ লোপী কর্মধারায়। এখন আমরা দেখব উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান, উপমান শব্দের অর্থ হচ্ছে, উপমান দেখার সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে মান সমান হবে, সত্য তুলনা হবে। কিন্তু কোথাও মান সমান হলো কিনা, সত্য তুলনা হলো কিনা আমরা যদি বুঝতে না পারি, এজন্য আমরা আপডেট টেকনিক অবলম্বন করব। আপডেট টেকনিকটি হচ্ছে পূর্ব পদে থাকবে বিশেষ্য, পরপদে থাকবে বিশেষণ, তাদের মাঝে ন্যায় থাকবে। মাঝে থাকবে ন্যায়। এই যে দেখো, পূর্ব পদে যদি কোথাও বিশেষ্য খুঁজে পাও, পরপদে বিশেষণ খুঁজে পাও, তাদের মাঝে যদি সত্য তুলনা বোঝায়, তখন তা উপমান কর্মধারয় সমাস হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমি লিখছি শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। শশক কি? শশক হচ্ছে খরগোশ, খরগোশ যা হচ্ছে বিশেষ্য, খরগোশ বিশেষ্য। ব্যস্ত, ব্যস্ত এটা একটা গুণের নাম বোঝাচ্ছে। ব্যস্ত হচ্ছে বিশেষণ। আমি বলছি কি, পূর্ব পদে যদি বিশেষ্য থাকে, পর পদে বিশেষণ থাকে, পূর্ব পদে যদি বিশেষ্য থাকে, পর পদে বিশেষণ থাকে এবং তাদের মাঝে সত্য তুলনা বোঝায়, তখন তা হবে উপমান কর্মধারয় সমাস। আমি আবারও বলছি, পূর্ব পদে বিশেষ্য, পর পদে বিশেষণ, তাদের মাঝে সত্য তুলনা। শশক সবসময়, খরগোশ সবসময় ব্যস্তই থাকে, এজন্য শশকের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত, কথাটা সত্য, তাই এটা উপমান কর্মধারয় সমাস। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। তুষার, এই যে তুষার, শীত, তুষার এটা হচ্ছে বিশেষ্য, নাউন। শুভ্র মানে সাদা।
এখন তোমরা বলো শীত দেখতে কেমন? শীত দেখতে সাদা। এই সাদা হচ্ছে বিশেষণ, সাদা হচ্ছে বিশেষণ। শীত দেখতে যেহেতু সাদা, কথাটা ঠিক আছে, মান সমান, সেহেতু এটা উপমান কর্মধারয় সমাস। তাছাড়াও পূর্ব পদে আছে বিশেষ্য, পর পদে আছে বিশেষণ, তাদের মাঝে সত্য তুলনা এবং মাঝে ন্যায় আছে। এখন আমরা দেখব উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত, উপ মানে আমরা দেখছি পূর্ব পদে থাকে বিশেষ্য, পর পদে থাকে বিশেষণ। এখন উপমিততে পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিশেষ্য থাকবে। পূর্বপদ এবং পরপদ উভয় পদে বিশেষ্য থাকবে, কিন্তু তাদের মাঝে মিথ্যা তুলনা বোঝাবে। মিথ্যা তুলনা, যেটা হওয়ার কথা না সেটাই হবে। আমরা উদাহরণ দেখি। চাঁদমুখ, মুখ চাঁদের ন্যায়, আমি এখানে লিখছি মুখ চাঁদের ন্যায় চাঁদ মুখ। আমাদের মুখকে চাঁদের সাথে তুলনা করা হচ্ছে, চাঁদের সাথে মুখকে তুলনা করা হচ্ছে। দেখো উপমিত কর্মধারয় সমাস হওয়ার জন্য আমি বলছি পূর্ব পদে থাকবে বিশেষ্য, পর পদে থাকবে বিশেষ্য, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ উভয় পদে থাকবে বিশেষ্য। এই যে এখানে মুখ, মুখ হচ্ছে পূর্বপদ, চাঁদ হচ্ছে পরপদ, উভয়টাই বিশেষ্য আছে। মুখ কোনো কিছুর নাম বিশেষ্য, চাঁদ হচ্ছে বিশেষ্য, এবং তাদের মাঝে মিথ্যে তুলনা করা বোঝাচ্ছে, কারণ আমাদের মুখ কখনো চাঁদের মতো হতে পারবে না। এখন অনেকের প্রশ্ন, এই ন্যায় মাঝে থাকলে কি উপমিত কর্মধারয় সমাস হবে? না, ন্যায় যদি মাঝে থাকে তা হবে উপমান কর্মধারয় সমাস। অর্থাৎ উপমান কর্মধারয় সমাসে সর্বদাই ন্যায় থাকবে মাঝে, কিন্তু উপমিততে ন্যায় মাঝে এবং শেষে উভয় জায়গায় হতে পারে। আমরা দেখব ন্যায় কোথায় বসাবো। উপমিত কর্মধারয় সমাসে আমরা দেখব ন্যায় কোথায় বসাবো। আমি লিখছি চাঁদ মুখ, চাঁদ হচ্ছে পরোক্ষ, মুখ প্রত্যক্ষ, অর্থাৎ যা সরাসরি দেখা যায় সেটা প্রত্যক্ষ। আমাদের মুখকে তুলনা করা হচ্ছে চাঁদের সাথে। চাঁদটা হচ্ছে উপমান, উপমান শব্দ হচ্ছে তুলনীয় বস্তু। এই মুখ হচ্ছে উপমেয়, মানে যার সাথে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়। আমি আবার বলছি, চাঁদ মুখ লিখছি আমি এখানে, দুইটাই বিশেষ্য, দুইটাই বিশেষ্য, কিন্তু এই চাঁদটা হচ্ছে পরোক্ষ, মুখটা হচ্ছে প্রত্যক্ষ। উপমান, পরোক্ষ বস্তুটা সর্বদাই হয় উপমান। উপমান কি? যার সাথে তুলনা করা হয়। আর উপমেয়, প্রত্যক্ষ বস্তুটা হয় উপমেয়, যাকে তুলনা করা হয়। আমার মুখকে কার সাথে তুলনা করা হচ্ছে? চাঁদের সাথে। মুখকে করা হচ্ছে চাঁদের সাথে তুলনা। এই মুখ হচ্ছে প্রত্যক্ষ অর্থাৎ উপমেয়, আর চাঁদ হচ্ছে পরোক্ষ উপমান। আমরা দেখব উপমিত কর্মধারয় সমাসে সর্বদাই পরোক্ষ বস্তুর পর ন্যায় বসে। এজন্য আমরা লিখতে পারি চাঁদের ন্যায় মুখ চাঁদ মুখ, অথবা মুখ চাঁদের ন্যায়। আমি আবারও বলছি, দেখো চাঁদের ন্যায় মুখ, চাঁদ আমরা দেখছি এখানে চাঁদটা হচ্ছে পরোক্ষ, চাঁদ হচ্ছে
পরোক্ষ, এই পরোক্ষ বস্তুর পরে ন্যায় বসে উপমিততে। আমরা পরবর্তীটা দেখছি চাঁদের পরে ন্যায় আছে, অর্থাৎ পরোক্ষ বস্তুর পর ন্যায় আছে। এজন্য উপমিত কর্মধারয় সমাসে সর্বদাই পরোক্ষ বস্তুর পর আমরা ন্যায় বসাবো। আমরা মাঝে ন্যায় দেখলে সেটা উপমান দাগাবো না। আমাদের উপমিত বা উপমান হওয়ার জন্য পূর্ব শর্ত আছে উপমানে মান সমান হবে। প্রথমটা হবে বিশেষ্য, পরেরটা হবে বিশেষণ, কিন্তু উপমিততে দুইটাই বিশেষ্য হবে, দুইটাই বিশেষ্য হবে। এখন ন্যায় কোথায় দিব সেটা আমাদের ইচ্ছা, কিন্তু উপমানে সর্বদাই ন্যায় মাঝে দিব উপমানে, আর উপমিততে মাঝে অথবা শেষে উভয় জায়গায় আমরা দিতে পারবো। এখন আমরা দেখব রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস সব স্যাররা পড়ান, যদি কোথাও রূপ খুঁজে পাও তখন তা হবে রূপক কর্মধারয় সমাস, কিন্তু পরীক্ষায় আসে এই সমস্ত পদ পরীক্ষায় আসে নিচের কোনটি রূপক কর্মধারয় সমাস। সেখানে দেয়া থাকে অপশন বিষাদ সিন্ধু বা মন মাঝি, এরকম কিছু উদাহরণ দেয়া থাকে। বিষাদ সিন্ধু, তোমরা দেখো এখানে সমস্ত পদে কোথাও কি রূপ আছে? রূপ নাই। ছাড়দের সেই সংজ্ঞা অনুযায়ী বা আমরা যদি সেই ধারণা অনুযায়ী পড়ে থাকি, আমরা পরীক্ষায় কখনো সঠিক উত্তর করতে পারবো না, কারণ আমাদের পরীক্ষা আসে সমস্ত পদ, ছাড়রা শেখান ব্যাস বাক্য অনুযায়ী। কিন্তু আজকে আমরা শিখবো সমস্ত পদ দেখলেই যেন আমরা বুঝতে পারি সেটা কিভাবে রূপক কর্মধারয় সমাস। দেখো, এটা বোঝার জন্য আমাদের আপডেট টেকনিক ফলো করতে হবে। আপডেট টেকনিকটি হচ্ছে অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান সমান রূপক কর্মধারয় সমাস। আমি বলছি এখানে অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান। অদৃশ্যমান মানে কি? যা দেখা যায় না। অদৃশ্যমান মানে কি? যা দেখা যায় না। যা দেখা যায় না প্লাস রূপ প্লাস যা দেখা যায়, সেটা হচ্ছে রূপক। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, যা দেখা যায় না প্লাস রূপ প্লাস যা দেখা যায় সেটা হচ্ছে রূপক। অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান। আমি যদি বলি মন রূপ মাঝি, আমি এখানে লিখছি মন রূপ মাঝি, মন মাঝি। এখন তোমরা বলো মন কি দেখা যায়? এই মন কি দেখা যায়? মন দেখা যায় না। মন কি করতে হয়? মন দিয়ে অনুভব করতে হয় কোনো কিছু। মন কিন্তু দেখা যায় না। মাঝি, মাঝি কাকে বলে? যিনি নৌকা চালান তাকে বলা হয় মাঝি। মাঝিকে কিন্তু দেখা যায়, অর্থাৎ মাঝি দৃশ্যমান, মন কিন্তু অদৃশ্যমান। আমরা অন্য উদাহরণ দেখি। বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। আমি এখানে লিখছি বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ হচ্ছে জ্বালা যন্ত্রণা দুঃখ। দুঃখ কখনো দেখা যায় না, দুঃখ অনুভব করতে হয়। সিন্ধু, এই সিন্ধু মানে হচ্ছে সাগর। সাগর যা দেখা যায় অর্থাৎ দৃশ্যমান। এজন্য এটি যদি কোথাও তোমরা খুঁজে পাও প্রথমটা দেখা যায় না পরেরটা দেখা যায়, প্রথমটা দেখা যায় না পরেরটা দেখা যায়, তখন তা নিঃসন্দেহে হবে রূপক কর্মধারয় সমাস। আমি পুনরায় কর্মধারয় সমাসটি আলোচনা করছি। কর্মধারয় সমাসে আমরা দেখছি কর্মধারয় সমাসের প্রকারভেদ। কর্মধারয় সমাস 5 প্রকার। 5 প্রকারে ছিল সাধারণ, মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাসে আমি বলছি এই সমাসে সাধারণত যে যা যিনি তিনি থাকে, যে যা যিনি তিনি থাকে। মধ্যপদ লোপীতে আমি বলছি মধ্যপদ লোপী কর্মধারয় সমাসে মধ্যের পদ লোপ পায়। উপমানে বলছি কি? উপমানে মান সমান হয়, পূর্বপদে থাকে বিশেষ্য, পরপদে থাকে বিশেষণ, তাদের মধ্যে সত্য তুলনা বোঝায় উপমানে। কিন্তু উপমিততে কি হয়? মিথ্যা তুলনা বোঝায়, পূর্বপদ পরপদ উভয় পদে থাকে বিশেষ্য।
পূর্ব পদেও থাকে বিশেষ্য, পর পদেও থাকে বিশেষ্য। কিন্তু উপমিত কর্মধারয় সমাসে ন্যায় বসে সর্বদাই পরোক্ষ বস্তুর পর। তারপর আমরা দেখছি রূপক কর্মধারয় সমাস, অদৃশ্যমান প্লাস রূপ প্লাস দৃশ্যমান সমান রূপক কর্মধারয় সমাস। অর্থাৎ প্রথমটা দেখা যায় না, মাঝে রূপ, পরেরটা দেখা যায়, এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। আমি আশা করি তোমরা সমাস কর্মধারয় সমাসটি বুঝতে পেরেছো। ধন্যবাদ।